সোমেন স্যারের পক্ষ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর জ্যামিতির আরো একটি নতুন বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে তোমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য নাম্বার হচ্ছে তোমাদের 42। তো সেই 42 উপপাদ্য বোঝবার জন্য আমাদের প্রথম যেটা জানতে হবে যে সাধারণ স্পর্শক বিষয়টা কি। আচ্ছা, এই সাধারণ জ্ঞান তোমরা জানো, সাধারণ জ্ঞান মানে কি? সব বিষয়ের যে জ্ঞান, সব সাবজেক্টের উপর যে জ্ঞান হয় বা আমরা যে বিদ্যা অর্জন করি তাকে আমরা সাধারণ জ্ঞান বলে থাকি। এখানে এরকম ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি আলাদা করে কিন্তু উল্লেখ থাকে না। তেমনি সাধারণ মানে সাধারণ স্পর্শক মানে কিন্তু সেটা কোনো একটা বৃত্তের স্পর্শ হবে না, সেটা দুটো বৃত্তের স্পর্শক হবে, তাকেই আমরা কিন্তু সাধারণ স্পর্শক বলি। অর্থাৎ যে সকল স্পর্শক একই সঙ্গে দুটো বৃত্তেরই স্পর্শ, মানে ওই একটাই সরলরেখা একই সঙ্গে দুটো বৃত্তের স্পর্শ করে, তাকে আমরা সাধারণ স্পর্শক বলি। এখন এই সাধারণ স্পর্শক আঁকতে গেলে তাহলে আমাদের দুটো বৃত্ত দরকার। সেই দুটো বৃত্ত বিভিন্নভাবে আঁকা যায়। আমি কত রকম টাইপ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি প্রথমে তোমাদের সাধারণ স্পর্শক বোঝানোর জন্য বিভিন্নভাবে বৃত্তগুলোকে আমি তোমাদের এঁকে দেখানোর চেষ্টা করছি। যেমন ধরো, দুটো বৃত্ত এরকম ভাবে যদি থাকে, এই যে যদি আমরা প্রথম দেখাচ্ছি যে দুটো বৃত্ত অন্তস্থভাবে পরস্পরকে স্পর্শ করে, ধরো এখানে একটা বৃত্ত আছে আর আরেকটা বৃত্ত ধরো এইভাবে রয়েছে। তো এই দুটো বৃত্ত পরস্পরকে তোমরা দেখতে পাচ্ছ যে এই পয়েন্টে অন্তস্থভাবে স্পর্শ করেছে। তাহলে এটা যদি ধরো পি কেন্দ্রীয় বৃত্ত আর এটা যদি কিউ কেন্দ্রীয় বৃত্ত হয়, তাহলে এইখানে আমরা একটা স্পর্শক পাবো। সেই স্পর্শকটা আমরা এখানে এঁকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এইখানে আমরা যে স্পর্শকটা পাচ্ছি, এখানে কিন্তু বৃত্ত দুটো পরস্পরকে কিভাবে স্পর্শ করেছে? অন্তস্থভাবে এখানে কিন্তু স্পর্শ করেছে এ বিন্দু। ঠিক আছে, তাহলে এখানে এ বিন্দুতে পি আর কিউ কেন্দ্রীয় বিন্দু স্পর্শ করেছে। এখানে কিন্তু আমরা কটা স্পর্শক আঁকতে পেরেছি? একটা স্পর্শক পেয়েছি। দেখো, এই এ বিন্দুতে যে স্পর্শকটা আছে সেটা কিন্তু কিউ কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক, আবার পি কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। তাহলে এই যে স্পর্শকটা এখানে আমরা কিন্তু এটার নাম যদি আমরা এসটি দিই, তাহলে এই এসটি স্পর্শকটা কিন্তু পি আর কিউ কেন্দ্রীয় বৃত্তের কিরকম স্পর্শক? সাধারণ স্পর্শক। আবার দেখো, দুটো বৃত্ত যদি বহিস্থভাবে স্পর্শ করে, সেখানে আমরা স্পর্শ কিভাবে আঁকতে পারি? তো বহিস্থভাবে স্পর্শ করলে সেখানে আমরা ধরো এইভাবে একটা বৃত্ত আঁকলাম, জাস্ট এইভাবে একটা বৃত্ত আঁকলাম, আর আমরা এইভাবে একটা বৃত্ত আঁকলাম। তো এখানে দেখো, বৃত্তগুলো পরস্পরকে বাইরের দিক থেকে কিন্তু একে অপরকে স্পর্শ করেছে। তো আগের মতনই এইটা আমাদের পি কেন্দ্রীয় বৃত্ত, এটা আমাদের কিউ কেন্দ্রীয় বৃত্ত, আর এই বিন্দুটা আমাদের হয়, তাহলে এখানে আমরা এসটি স্পর্শক আঁকলাম। ঠিক আছে, এই যে এসটি স্পর্শক আমরা এখানে আঁকছি, তাহলে এই এসটি স্পর্শক এখানে কিন্তু একটা স্পর্শক, সাধারণ স্পর্শক। তাহলে এরকম ভাবে বৃত্তগুলো এখানে কিভাবে, এটা হচ্ছে অন্তস্থ ভাবে স্পর্শ করেছে, অন্তস্থ ভাবে স্পর্শ করেছে। বৃত্ত দুটি অন্তস্থ ভাবে স্পর্শ করেছে। তাহলে এই ছবিতে বৃত্ত দুটি কিভাবে স্পর্শ করেছে? অন্তস্থ ভাবে স্পর্শ করেছে। তাই সাধারণ স্পর্শক এখানে কি? সাধারণ স্পর্শক এখানে হচ্ছে এসটি। তাহলে সাধারণ স্পর্শক কোনটা? এসটি। এখানে এই ছবিতে এটা হচ্ছে চিত্র নাম্বার 1, এটা হচ্ছে 1। আবার এখানে দেখো, চিত্র 2-এতে বৃত্ত দুটি কিভাবে স্পর্শ করেছে? বৃত্ত দুটো কিন্তু বহিস্থভাবে স্পর্শ করেছে। তাহলে বৃত্ত দুটি বহিস্থভাবে স্পর্শ করেছে। তো এখানে কিন্তু আমরা একটা সাধারণ স্পর্শ পেয়েছি, স্পর্শ করেছি। ঠিক আছে, বৃত্ত দুটি যদি বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে এখানে কিন্তু সাধারণ স্পর্শক আমরা একটা পাচ্ছি, সেটা হচ্ছে এসটি। তাহলে এখানে সাধারণ স্পর্শক আমরা কোনটা পেলাম? স্পর্শক হচ্ছে এসটি, এবং সেটা কটা বেরোলো? একটাই বেরোলো। ঠিক আছে, এবার দেখো, বৃত্তগুলো যদি পরস্পরকে বাইরের দিক থেকে স্পর্শ না করে, তাহলে কিরকম ভাবে আমরা স্পর্শক পেতে পারি? ধরো এরকম ভাবে আমি একটা বৃত্ত আঁকছি। ঠিক আছে, এখানে আমরা একটা বৃত্ত আঁকছি, এই একটা বৃত্ত, এখানে আমাদের পি কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা পি কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম, আর এখানে ধরো আগের মতন আমরা কিউ কেন্দ্রীয় বৃত্তটা আঁকলাম। তাহলে এটা আমাদের পি কেন্দ্রীয় বৃত্ত, এটা কিউ কেন্দ্রীয় বৃত্ত। তো এইখানে আমরা এরকম ভাবে সাধারণ স্পর্শক কতগুলো আঁকতে পারি? তাহলে এরা যদি বহিস্থ হবে, এরা যদি বৃত্ত দুটি যদি পরস্পরকে স্পর্শ না করে, তাহলে বৃত্ত দুটি যদি পরস্পরকে স্পর্শ না করে, তাহলে এখানে বৃত্তগুলো পরস্পরকে স্পর্শ না করে, তাহলে সেখানে সাধারণ স্পর্শক কিরকম ভাবে পাওয়া যাবে? সাধারণ স্পর্শক কিন্তু আমরা সেখানে কিন্তু কটা আঁকতে পারবো, তোমরা একটু দেখে নাও। এখানে কিন্তু সাধারণ স্পর্শক আমরা কিন্তু এরকম ভাবে একটা নয়, আমরা অনেকগুলো আঁকতে পারবো। তো আমরা এখানে সাধারণ স্পর্শক এইভাবে যাতে একটা আঁকতে পারি। ঠিক আছে, এটা একটা নাম দিলাম। আবার আমরা নিচের দিক থেকেও ওই রকম ভাবে আরো একটা সাধারণ স্পর্শক আমরা আঁকতে পারি। তো সেটা আমি তোমাদেরকে নাম দিয়ে দেখাচ্ছি। তো নিচের দিক থেকেও আমরা একটা সাধারণ স্পর্শক আঁকতে পারি, সেটাকে আমি
তোমাদেরকে নাম দিয়ে রেখে দিচ্ছি। দেখো এই নিচের দিক থেকে আমরা যে সাধারণ স্পর্শকটা আঁকবো সেটাকে আমরা এইভাবে রেখে রেখেছি। তো এখানে আমরা নিচের দিক থেকেও একটা স্পর্শক আঁকতে পারি। তো এটাকে আমি নাম দিলাম, ধরো এটা আমরা সাধারণ স্পর্শক দেখেছিলাম, তো এটাকে আমি নাম দিলাম হচ্ছে আমাদের আর এস। ঠিক আছে, আর এস নাম দিলাম। তাহলে এটাকে আমি আর ড্যাশ এস ড্যাশ নাম দিলাম। তো এইভাবে আমরা এখানে কিন্তু মোট দুটো স্পর্শক পেলাম। কিন্তু এই স্পর্শকগুলো দেখো, এই যে সাধারণ স্পর্শকগুলো, সেই সাধারণ স্পর্শকের এই আর এস স্পর্শকের একই পাশে কিন্তু বৃত্তগুলো অবস্থান করছে। আবার এখানেও আর ড্যাশ এস ড্যাশ স্পর্শকের একই পাশে কিন্তু বৃত্তগুলো অবস্থান করছে। কিন্তু এছাড়াও আমরা এখানে আরো দুটো স্পর্শক পেতে পারি। সেই স্পর্শকগুলো আমি তোমাদেরকে এবার লিখে দেখাচ্ছি। যেমন ধরো আমরা এইভাবে একটা স্পর্শক পেতে পারি। ঠিক আছে, এইভাবে একটা স্পর্শক পেতে পারি। দেখতে পাচ্ছ যে স্পর্শকটা বিপরীত দিকে দুটো বৃত্ত থাকছে। দেখো এখানে এই যে এটাকে আমরা যদি নাম দিই এস টি, আগের মতো যদি আমি নাম দিই এটাকে এস টি, তাহলে এই এস টি স্পর্শকে, আচ্ছা এটা আর এস দিয়েছি, তাহলে এটাকে আমরা এস টি নাম দিচ্ছি না, এটাকে আমরা একটা অন্য নাম দিচ্ছি। ধরো এটাকে আমি এম এন নাম দিলাম, এম এন নাম দিলাম। তাহলে এই এম এন যে এখানে স্পর্শকটা আসছে, দেখো এম এন স্পর্শকের এইদিকে পি কেন্দ্রবৃত্ত থাকে, উল্টো দিকে কিন্তু কিউ কেন্দ্রবৃত্ত থাকছে। তাহলে একইভাবে আমরা এই সাইডেও কিন্তু আরো আমরা এক জোড়া মানে আরেকটা স্পর্শক আমি আঁকতে পারি। সেটা আমি এবার এঁকে দেখাচ্ছি। দেখো সেটাকে যদি আমরা আঁকি, তো সেই স্পর্শকটা আমাদের এইরকম হয়ে যায়। তো এটা আমাদের এইভাবে আমরা কিন্তু আরেকটা স্পর্শক এখানে আঁকতে পারলাম। তাহলে মোট আমাদের এখানে চারটে স্পর্শক আমরা আঁকতে পারলাম। একটা হচ্ছে এরকম, আর একটা দেখো আমরা এইভাবে স্পর্শকটা আঁকলাম। চারটে স্পর্শক আমরা আঁকতে পারলাম। এই চারটে স্পর্শকের মধ্যে কিন্তু এগুলো সবই সাধারণ স্পর্শক। তাহলে এটাকে আমি নাম দিয়েছিলাম এম এম, তাহলে এটাকে আমি নাম দিচ্ছি এম ড্যাশ এম ড্যাশ। তাহলে এটাকে আমি নাম দিলাম এম ড্যাশ এম ড্যাশ, আর এটাকে নাম দিলাম আমি এম ড্যাশ। তাহলে ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এখানে আমরা মোট কটা বৃত্ত দুটো যদি পরস্পরকে স্পর্শ না করে তাহলে কিন্তু সাধারণ স্পর্শক আমরা কটা পেলাম। সাধারণ স্পর্শক কিন্তু সাধারণ স্পর্শক চারটে পেলাম। তাহলে সাধারণ স্পর্শক আমরা কিন্তু চারটি পেলাম। এখানে কতগুলো পাচ্ছিলাম, এখানে এসটি মানে একটি পাচ্ছিলাম, এখানেও কিন্তু আমরা সাধারণ স্পর্শক একটা পাচ্ছিলাম, এখানে কিন্তু আমরা সাধারণ স্পর্শক পেলাম চারটি। সেই চারটি স্পর্শক কি কি না, আমরা একটা হলো আর এস ও আর ড্যাশ এস ড্যাশ, আর একটা হলো এম এন ও এম ড্যাশ এন ড্যাশ। এই সাধারণ স্পর্শক চারটে এলো। তো এখন প্রশ্ন হচ্ছে, এই স্পর্শকগুলো কি একই ধরনের স্পর্শক? না, এগুলো একই ধরনের স্পর্শক নয়। এই যে স্পর্শকগুলো, যেগুলো দেখো যে ধরনের স্পর্শকের সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্তগুলো আছে সেগুলোকে বলা হয় কি সরল সাধারণ স্পর্শক। আর যে সাধারণ স্পর্শকের বিপরীত পাশে বৃত্তগুলো আছে তাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে প্রথম যে চিত্র 1, চিত্র 2, আর এখানে আমরা এটাকে নাম্বার দিচ্ছি, এটা হচ্ছে আমাদের চিত্র 3। তাহলে চিত্র যে 3 আছে, তাহলে দেখো চিত্র 1-এ দেখো, চিত্র 1-এ দেখো সাধারণ স্পর্শকটা এসটিটা কিন্তু বৃত্তগুলোর একই সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্তগুলো অবস্থান করেছে। এখানে দেখো সাধারণ স্পর্শকের বিপরীত পাশে কিন্তু বৃত্তগুলো অবস্থান করেছে। তাহলে এই স্পর্শকটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, এইটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। এখানে সরল সাধারণ দুটো আছে, সেটা হচ্ছে এই আর এস এবং আর ড্যাশ এর ড্যাশ, কারণ আর এস এর একই পাশে বৃত্তগুলো আছে, আর ড্যাশ এর ড্যাশও একই পাশে বৃত্তগুলো আছে, কিন্তু এম এন এবং এম ড্যাশ এন ড্যাশ কিন্তু বিপরীত পাশে বৃত্তগুলো অবস্থান করেছে। তাহলে আমরা সাধারণ স্পর্শক সম্পর্কে জানলাম, এবং সাধারণ স্পর্শকের মধ্যে দুটো ভাগ রয়েছে, এক হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর এক হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তো আমরা এবার সেগুলোকে একটু তোমাদেরকে লিখে দিই যাতে তোমাদের সুবিধা হয়। সাধারণ স্পর্শক কাকে বলে না, সাধারণ স্পর্শক হচ্ছে যে সাধারণ স্পর্শক কাকে বলবো আমরা না, যে সরলরেখা একই সঙ্গে দুটি বৃত্তের স্পর্শ। তাহলে কি বললাম, যে সরলরেখা একই সঙ্গে দুটি বৃত্তকে স্পর্শ করে, যে সরলরেখা বা কোনো একটি সরলরেখা যদি দুটি বৃত্তকে স্পর্শ করে তখন ওই সরলরেখাকে কি বলা হয়, সাধারণ স্পর্শক বলা হয়। তাহলে কোনো সরলরেখা যদি দুটি বৃত্তকে স্পর্শ করে, কোনো সরলরেখা যদি দুটি বৃত্তকে স্পর্শ করে, ঠিক আছে, তখন ওই সরলরেখাকে বৃত্ত দুটি কি বলে, বৃত্ত দুটির সাধারণ স্পর্শক বলে। তখন ওই সরলরেখাকে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক বলে। তাহলে সাধারণ স্পর্শক সম্পর্কে আমরা জানতে পারলাম, সাধারণ স্পর্শক বলে। তাহলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক কাকে বলবো না, কোনো সরলরেখা যদি দুটি বৃত্তকে স্পর্শ করে তখন ওই সরলরেখাকে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক বলে। এবার হচ্ছে সাধারণ স্পর্শক দুই প্রকারের, তাহলে এটি দুই প্রকার।
এটি দুই প্রকার, একটা হচ্ছে তির্যক সাধারণ আর একটা হচ্ছে সরল সাধারণ। এটি দুই প্রকার, যথা আমরা সেগুলো আলোচনা করব। প্রথমে হচ্ছে এক, সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক তাহলে আমরা কাকে বলবো? সরল সাধারণ স্পর্শক না, যে সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্তগুলি অবস্থান করে সরল সাধারণ স্পর্শক। ঠিক আছে, সরল সাধারণ স্পর্শক যে সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্তগুলি অবস্থান করে, স্পর্শকের একই পাশে বৃত্তগুলি অবস্থান করে। মানে যে সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্ত দুটি অবস্থান করে, ওই সাধারণ স্পর্শককে ঠিক আছে, ওই সাধারণ স্পর্শককে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শ বলে। তাহলে আশা করি তোমরা সরল সাধারণ স্পর্শক সম্বন্ধে বুঝতে পারলে। সরল সাধারণ স্পর্শক বলে, তো এখানে সরল সাধারণ স্পর্শক খালি চিত্রে কোনগুলো আছে দেখো। সরল সাধারণ স্পর্শক কিন্তু আমাদের চিত্র নম্বর 1 আছে, চিত্র নম্বর 2 আছে। তো এইটা আমরা একটু নামটা আলাদা করবার জন্য আমরা একটু অন্য নাম এখানে দিচ্ছি। ধরো এটাকে আমরা নাম দিচ্ছি এস ড্যাশ টি ড্যাশ, ঠিক আছে, তাহলে যাতে এটা আমাদের বুঝতে সুবিধা হয়, তাহলে এটা এস ড্যাশ টি ড্যাশ নাম দিচ্ছি। ঠিক আছে, তা আশা করি বুঝতে পারবেন। তাহলে এই যে আমাদের 3টে চিত্র রয়েছে, তার মধ্যে এই এস টিটার একই পাশে আছে, আর এখানে একই পাশে আছে আর এস ও আর ড্যাশ এস ড্যাশ। তাহলে চিত্রে সরল সাধারণ স্পর্শক কোনগুলো হলো? এক হচ্ছে এস টি হলো, এস টি, ঠিক আছে। 2 কোনটা হলো না, এইখানে আমাদের আর এস হলো আর আর ড্যাশ এস ড্যাশ হলো। তাহলে আর এস ও আর ড্যাশ এস ড্যাশ এগুলো কি? সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক। তাহলে আশা করি সরল সাধারণ স্পর্শক সম্পর্কে তোমরা বুঝতে পারবে। চিত্রে এস টি, আর এস এবং আর ড্যাশ এস ড্যাশ হলো সরল সাধারণ স্পর্শক। এরপরে আমরা তির্যক সাধারণ স্পর্শক সম্পর্কে জানবো। তো সরল সাধারণ স্পর্শকের মধ্যেই আমরা তির্যক সাধারণ স্পর্শক কাকে বলে জানবো। তির্যক সাধারণ স্পর্শক। তাহলে তির্যক সাধারণ স্পর্শক কাকে বলবো না, তির্যক সাধারণ স্পর্শক হলো যেখানে যে সাধারণ স্পর্শকের বিপরীত পাশে বৃত্ত দুটি অবস্থান করে। যে সাধারণ স্পর্শকের বিপরীত পাশে বৃত্ত দুটি অবস্থান করে। তাহলে বিপরীত পাশে বৃত্ত দুটি অবস্থান করে, তাহলে আমরা তির্যক সাধারণ স্পর্শক সম্পর্কে জানতে পারলাম। যে সাধারণ স্পর্শকের বিপরীত পাশে বৃত্ত দুটি অবস্থান করে তাকে আমরা তির্যক সাধারণ স্পর্শক বলবো। এই যে ছবিগুলো আমরা এঁকেছি, এখানে দেখো এই এস ড্যাশ টি ড্যাশ এটা কিন্তু এর পাশে বৃত্তগুলো অবস্থান করেছে, তাহলে এটা তির্যক। আর এখানে আমাদের এই ছবিতে এম এন এবং এম ড্যাশ এন ড্যাশ কিন্তু তির্যক। তাহলে চিত্রে তির্যক সাধারণ স্পর্শক কোনগুলো আছে? সেটা হচ্ছে এস ড্যাশ টি ড্যাশ আছে, আর আছে এম এন আছে, আর কি আছে ও এম ড্যাশ এন ড্যাশ। ঠিক আছে, এম ড্যাশ এন ড্যাশ এইগুলো রয়েছে। তাহলে এস ড্যাশ টি ড্যাশ, এম এন ও এম ড্যাশ এন ড্যাশ এগুলো কি হলো? এগুলো হলো তির্যক সাধারণ স্পর্শক। তাহলে আশা করি সরল সাধারণ এবং তির্যক সাধারণ স্পর্শক সম্পর্কে তোমরা জানতে পারলে। দেখো, দুটো বৃত্ত যদি আমাদের এখানে অন্তস্থভাবে ছেদ করে তাহলে সরল সাধারণ স্পর্শক কটা পাবো? একটা পাবো। দুটো বৃত্ত যদি বহিস্থভাবে ছেদ করে তাহলে সরল সাধারণ স্পর্শক কটা পাবো? এটা কিন্তু একটি পাবো। এবং এটা মনে রাখতে হবে যে এটা কি হবে? এটা হচ্ছে তির্যক হবে। এই স্পর্শকটার নাম কি? তির্যক। এখানে স্পর্শকটার নাম কি? সরল। ঠিক আছে, তাহলে আশা করি দুটো বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করলে সরল সাধারণ স্পর্শক আমরা একটা পাবো, সেটা সরল হবে। ঠিক আছে, সাধারণ স্পর্শক একটা পাবো, সেটা সরল সাধারণ হবে। দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করলে সাধারণ স্পর্শক আমরা কটা পাবো? একটি পাবো, সেটি তির্যক হবে। এবং দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে সেখানে সাধারণ স্পর্শক আমরা 4টে পাবো, তার মধ্যে দুটো হচ্ছে আমাদের সরল আর দুটো তির্যক। তাহলে এগুলো হচ্ছে সরল সাধারণ আমাদের দুটো। সরল সাধারণ আমরা কটা পাচ্ছি? দুটি পাচ্ছি। আর তির্যক সাধারণ আমরা পাচ্ছি কটা? তির্যক সাধারণ আমরা কিন্তু দুটি পাচ্ছি। তাহলে আমরা মনে রাখতে হবে যে দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে সেখানে আমরা সাধারণ স্পর্শক 4টি পাই, তার মধ্যে দুটো হচ্ছে সরল সাধারণ আর দুটো হচ্ছে তির্যক সাধারণ। আশা করি তোমরা এই সরল সাধারণ স্পর্শক সম্পর্কে বুঝতে পারলে। নেক্সট আমরা এখানে 42 নম্বর যে উপপাদ্য আছে সেটা সম্পর্কে আলোচনা করব।
আচ্ছা, তো আমরা এরপরে তোমাদের বইয়ের উপপাদ্য নম্বর যে 42-215 পাতায় আছে সেটা নিয়ে আলোচনা করব। তো এই 215 পাতায় যে উপপাদ্যটি রয়েছে এটা হচ্ছে আমাদের 42 নম্বর উপপাদ্য। এখানে বলা হচ্ছে যে দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি ওই বৃত্ত দুটোর যে কেন্দ্রবিন্দু আছে সেই কেন্দ্রবিন্দুর সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। তো এর আগে আমরা এইখানে শিখেছি যে দুটো বৃত্ত কিন্তু স্পর্শ করতে পারে দুভাবে। একটা হচ্ছে বৃত্ত দুটো ভিতর দিক থেকে পরস্পরকে স্পর্শ করতে পারে, যেটাকে আমরা বলি অন্তস্থ ভাবে। আর বাইরের দিক থেকেও কিন্তু দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করতে পারে, তাকে আমরা বহিস্থ ভাবে বলে থাকি। তো আমরা এক্ষেত্রে যেহেতু স্পর্শ করে বলা আছে, তো অন্তস্থ বা বহিস্থ এইভাবে উল্লেখ করা নেই, আমরা দুরকম ভাবে কিছু দেখাবো। তো ফার্স্ট আমাদের কাজ হচ্ছে যে দুটো বৃত্তকে আমরা এঁকে নেবো এবং আমরা দেখাবো যে দুটো বৃত্ত, প্রথম আমি দুটো ছবি দেখাচ্ছি, একটাতে আমি দেখাবো অন্তস্থ ভাবে স্পর্শ করেছে, একটাতে বহিস্থ ভাবে স্পর্শ করেছে। ফার্স্ট আমি দেখাচ্ছি যে এখানে দুটো বৃত্ত কিভাবে বহিস্থ ভাবে স্পর্শ করতে দেখো। তাহলে আমরা এখানে একটা বৃত্ত আঁকলাম আর এখানে আমরা আরেকটা বৃত্ত আঁকছি, দেখলেই বুঝতে পারবে যে এই দুটো বৃত্ত কিন্তু পরস্পরকে বহিস্থ ভাবে স্পর্শ করছে। দেখো এখানে আমরা যে দুটো বৃত্ত আঁকছি এই দুটো বৃত্ত কিন্তু পরস্পরকে বহিস্থ ভাবে স্পর্শ করছে। আবার এটা তো বহিস্থ ভাবে স্পর্শ করা হলো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ধরো এটা আমাদের এ, এটা হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এ কেন্দ্রীয় আর বি কেন্দ্রীয় বৃত্ত, ধরো এইটা হচ্ছে আমাদের পি বিন্দু, তাহলে এই পি বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করছে। কিন্তু এই স্পর্শ বহিস্থভাবে না হয়তো অন্তস্থভাবে হতে পারে। সেই জন্য আমরা আরেকটা ছবি এখানে এঁকে দেখাচ্ছি যে দুটো বৃত্ত আমরা অন্তস্থভাবে স্পর্শ করতে পারি। তার জন্য আমরা দেখো প্রথমে আমরা একটা বৃত্ত এইভাবে এঁকে নিলাম, ঠিক আছে, আর এর মধ্যেই আমরা আরেকটা বৃত্ত এঁকে নেবো যেটা কিনা একে অন্তস্থ ভাবে স্পর্শ করবে। তাহলে এখানে আমরা ধরো এর কেন্দ্রবিন্দু হচ্ছে এইটা, এটা কেন্দ্রবিন্দু। তো এখানে আমরা জাস্ট স্পর্শ বিন্দু ধরে নিয়ে এখানে আরেকটা বৃত্ত আমরা এঁকে নিচ্ছি। হ্যাঁ, তো সেই বৃত্তটা দেখতেই পাচ্ছ যে এই যে বড় যে বৃত্তটা রয়েছে তাকে কিন্তু অন্তস্থ ভাবে স্পর্শ করছে। তো এখানে আমাদের এইটা হচ্ছে আমাদের এ কেন্দ্রীয় বৃত্ত, বড়টা আছে, ঠিক আছে, এটাকে আমরা এ লিখেছিলাম, এটাকে আমরা বি কেন্দ্রীয় বৃত্ত লিখেছিলাম। এখানে কিন্তু স্পর্শ বিন্দুটা বৃত্তের আমাদের বাইরে রয়েছে, দেখতেই পাচ্ছ যে বৃত্তের বাইরে রয়েছে। তাহলে এখানে বৃত্ত দুটো অন্তস্থভাবে স্পর্শ করেছে বহিস্থভাবে, আর এখানে কি অন্তস্থভাবে স্পর্শ করেছে। ঠিক আছে, আশা করি তোমরা এই ছবিটা বুঝতে পারলে। তাহলে আমরা এখানে লিখবো যে এটা হচ্ছে চিত্র নাম্বার হচ্ছে এটা আমাদের 1, আর এখানে হচ্ছে এটা চিত্র নাম্বার 2। এটা চিত্র নাম্বার কত? এটা হচ্ছে 2, ঠিক আছে। তো এখানে চিত্র নম্বর 1-এ বৃত্ত দুটো কিরম ভাবে স্পর্শ করেছে, বৃত্ত দুটি কিভাবে, বৃত্ত দুটি এখানে দেখতে পাচ্ছি যে বহিস্থ ভাবে স্পর্শ করেছে, বৃত্ত দুটি বহিস্থ ভাবে স্পর্শ করেছে। তাহলে চিত্র নম্বর 1-এ আমরা দেখলাম যে বৃত্ত দুটো কিভাবে স্পর্শ করেছে, বহিস্থ ভাবে, বৃত্ত দুটি বহিস্থ ভাবে স্পর্শ করেছে। আর এখানে হচ্ছে বৃত্ত দুটি অন্তস্থ ভাবে স্পর্শ করেছে, অন্তস্থ ভাবে স্পর্শ করেছে। তাহলে আমরা সেটাই লিখে দিলাম, অন্তস্থ ভাবে স্পর্শ করেছে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারলে। তো নেক্সট আমি এই উপপাদ্যে চলে যাব। তো এই উপপাদ্যের প্রথমে আমরা ধরে নেবো, তা আমি এর থেকে লিখছি প্রদত্তটা কি ধরে নেবো, ধরি এ ও বি কেন্দ্রীয়। তাহলে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত, এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত, ঠিক আছে। পি বিন্দুতে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পি বিন্দুতে চিত্র নাম্বার 1-এ, তাহলে চিত্র নাম্বার 1-এ কিরকম ভাবে স্পর্শ করছে, বহিস্থভাবে। তাহলে ধরি এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পি বিন্দুতে চিত্র নাম্বার 1-এ বহিস্থভাবে, আর চিত্র নাম্বার 2-এ ও চিত্র নম্বর 2-এ কিভাবে স্পর্শ করেছে, চিত্র নম্বর 2-এ আছে, চিত্র নম্বরটা আমি এখানে দিয়েছি, চিত্র নম্বর 2-এ বহিস্থভাবে স্পর্শ করেছে। বহিস্থভাবে না, চিত্র নম্বর 2-এ তোমরা দেখতে পাচ্ছ কিভাবে স্পর্শ করেছে, অন্তস্থভাবে স্পর্শ করেছে। তাহলে আশা করি তোমরা এই দুটো ছবি মিনিং বা তাৎপর্য বুঝতে পারলে। আমি আরেকবার বলে দিচ্ছি যে আমাদের এই যে চিত্র নাম্বার 1, এখানে আমরা দেখতে পাচ্ছি এ ও বি কেন্দ্রীয় বৃত্ত পি বিন্দুতে কিভাবে বহিস্থভাবে, আর চিত্র নম্বর 2-এ ওই একই এ ও বি কেন্দ্রীয় বৃত্ত পি বিন্দুতে অন্তস্থভাবে স্পর্শ করেছে। ঠিক আছে, এরপরে আমরা কি কাজ করবো না, আমরা এখানে এই যে পি এ আর পি বি যোগ করে নেবো। ঠিক আছে, তাহলে এবার পি কমা এ এবং পি কমা বি যোগ করা হলো। তাহলে পি কমা এ এবং পি কমা বি যোগ করা হলো। ঠিক আছে, এরপরে আমরা একেবারে আমাদের যে
প্রামাণ্য অংশে চলে যাব, ঠিক আছে। তো আমি এগুলোকে একটু ব্লক করে দিচ্ছি যাতে তোমাদের এইগুলো বুঝতে সুবিধে হয়। তো আমি এগুলোকে একটু ব্লক চিহ্নের মধ্যে লেখার চেষ্টা করছি, ঠিক আছে। তো এরপরে আমরা লিখছি যে প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে? প্রামাণ্যটা দেখো, প্রামাণ্যটা হচ্ছে যে প্রমাণ করতে হবে আমার এখানে আছে এই এ পি বি বা পি এ বি, ঠিক আছে, যাই বলি না কেন, এ কমা পি কমা বি, এগুলো কি এ কমা পি কমা বি সমরেখ, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে যে আমাদের এখানে তাহলে কেন্দ্রের সঙ্গে সরলরেখার উপর অবস্থিত হবে স্পর্শবিন্দুটি। তাহলে পি কমা এ কমা বি সমরেখ, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে কিন্তু এই স্পর্শবিন্দুটা কোথায় থাকবে? এই বৃত্ত দুটোর কেন্দ্রবিন্দু যে সংযোজক সরলরেখা তার উপরেই থাকবে, ঠিক আছে। তোমরা এখানে বুঝতে পারলে প্রমাণটা, যে এখানে আমরা যদি প্রমাণ করতে পারি যে এ পি বি সমরেখ, তাহলে কিন্তু এই স্পর্শবিন্দু পি কেন্দ্রবিন্দুর সংযোজক সরলরেখার উপরে থাকবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব অঙ্কন, বা অঙ্কনটা আমরা এখানে না লিখে একেবারে ডাইরেক্টলি প্রমাণেও চলে যেতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে আমরা যেটা করব যে এখানে আমরা প্রমাণে চলে যাবো ডাইরেক্টলি। তাহলে প্রমাণটা কিভাবে করবো দেখো, প্রমাণটা আমরা যে দুটো বৃত্ত যেহেতু এখানে স্পর্শ করেছে, তাহলে এই স্পর্শবিন্দুতে নিশ্চয়ই একটা স্পর্শক থাকবে, এবং সেটা অবশ্যই কি স্পর্শক হবে? একটা সাধারণ স্পর্শক হবে। তা আমি এখানে এই স্পর্শকটা এঁকে দিচ্ছি। এখানে ধরো এই একটা স্পর্শক আছে, এখানে আমরা বলেছিলাম যে এই যে পি এবং পিবি যোগ করা হলো, তো সেগুলো তোমরা যোগ করে নেবে, অলরেডি যোগ করে নেওয়া হওয়া উচিত। তো আমরা এখানে যোগ করে দিলাম, ঠিক আছে। এই বিন্দুগুলো কিন্তু এখানে আমরা উল্লেখ আছে এবং এগুলো আমরা যোগ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই স্পর্শকটা এঁকে নিলাম, এই স্পর্শকটার নাম আমরা এস, এখানে আমরা পি দিলাম, এস পি দিলাম। একইভাবে এখানেও আমরা স্পর্শকটা এঁকে দেবো, এই স্পর্শকটার নাম আমরা এস টি দেবো, এই স্পর্শকটার নাম আমরা কি দেবো? এস টি দেবো। তাহলে আমরা এই পয়েন্টে দেবো হচ্ছে এস, আর এখানে দিলাম টি দিলাম। তাহলে দুটো স্পর্শকে এই নাম কিন্তু আমরা এস টি দিলাম। তাহলে প্রমাণ হচ্ছে যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে না, যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে একটি বিন্দুতে স্পর্শ করেছে, তো আমরা জানি যে দুটো বৃত্ত পরস্পরকে যদি একটা বিন্দুতে স্পর্শ করে, তাহলে ওই বিন্দুতে বৃত্ত দুটোর কি থাকবে? একটা সাধারণ স্পর্শক থাকবে। তাহলে যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে একটি বিন্দুতে স্পর্শ করেছে, সুতরাং ওই বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক থাকবে। ওই বিন্দুতে বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক থাকবে, থাকবে। তো এটা আমরা আগেই শিখেছি যে দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, তাহলে ওই বৃত্ত দুটোর ওই পয়েন্টে একটা কি থাকবে? সাধারণ স্পর্শক থাকবে। তো চিত্রে আমরা এই সাধারণ স্পর্শকটা ধরে নিলাম। চিত্রে ধরি পি বিন্দুতে ওই সাধারণ স্পর্শকটি হলো ওই সাধারণ স্পর্শকটি হলো সেই সাধারণ স্পর্শকটি কি ধরে নিলাম? এস টি। তাহলে চিত্রে পি বিন্দুতে ওই সাধারণ স্পর্শকটি আমরা ধরে নিলাম কি? এস টি, ঠিক আছে। এখন দেখো কেন্দ্রীয় বৃত্তে পি বিন্দুতে এস টি স্পর্শক, আর হচ্ছে এই যে এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সেটাই লিখছি। তাহলে কেন্দ্রীয় বৃত্তে পি বিন্দুতে এসটিটা কি আছে? এসটি স্পর্শক। তাহলে আমরা দেখলাম যে কেন্দ্রীয় বৃত্তে পি বিন্দুতে এসটি স্পর্শক এবং এপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা যেটা জানতে পারলাম যে এই যে আমাদের কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে পি বিন্দুতে এসটিটা কি? এসটিটা হচ্ছে স্পর্শক, আর এই যে এপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তো আমরা যে উপপাদ্য পড়ে এসেছি, এখানে 40 নম্বর যে উপপাদ্য পড়েছি, সেখানে পড়েছি যে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়ে থাকে। সুতরাং আমরা কি লিখবো? আমরা এটাই লিখবো যে আমাদের এই যে এপিটা এসটি এর উপর লম্ব হবে। তাহলে আমরা কি লিখবো? যে এপি লম্ব এসটি। বোঝা গেল? কারণ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব, ঠিক আছে। একইভাবে বি কেন্দ্রীয় বৃত্তে আমরা দেখতে পাচ্ছি বৃত্তের পি বিন্দুতে এসটি স্পর্শক,
আর এখানে কিন্তু স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি, এবং হচ্ছে বিপি, বিপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে বিপি স্পর্শ বিন্দুগামী বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এখানেও আমরা কি লিখবো, সেই উপপাদ্যের প্রয়োগ করব, করে আমরা লিখবো যে এই যে আমাদের বিপিটা এসটির উপর লম্ব হবে। তাহলে কি লিখবো, বিপি লম্ব এসটি। ঠিক আছে, বিপিটাও এসটির উপর লম্ব হবে। এখন দেখো এপি আর বিপি একই বিন্দু পিতে এসটির উপর লম্ব। তো এরকম যদি হয় তাহলে এপি আর বিপি একই সরলরেখায় থাকবে। তাহলে একটা সরলরেখার উপর আমরা দুটো লম্ব আঁকছি, তারা যদি ধরো একই বিন্দুতে যদি লম্ব হয় তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, এবং তখন এই যে সরলরেখা আর এই সরলরেখা একই সরলরেখায় থাকবে। এবং সেক্ষেত্রে আমাদের এই 90 যদি 180 হয় তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে আমাদের 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা যদি পি বিন্দু হয়, এ বিন্দু হয়, বি বিন্দু হয়, তাহলে এই টোটাল কোণটা 180 হলে তাহলে এপি আর বিপি একই সরলরেখা থাকবে। তাহলে আমরা লিখলাম, সুতরাং আমরা লিখছি যে এপি এবং বিপি, এপি ও বিপি একই বিন্দু, এপি ও বিপি একই বিন্দু পিতে এসটি এর উপর লম্ব, এসটি এর উপর লম্ব। তাহলে আমরা কি দেখলাম যে এই যে এপি আর বিপি, এইগুলো এপি আর বিপি উভয় কিন্তু আমাদের দাঁড়ালো কি, যে এপি আর বিপি উভয়ই একই বিন্দু পিতে এসটি এর উপর লম্ব। তাই যদি হয় তাহলে এপি আর বিপি কি হবে, একই সরলরেখায় থাকবে। তাহলে এপি, সুতরাং আমাদের হবে এপি আর বিপি একই সরলরেখায় থাকবে, এপি ও বিপি একই সরলরেখায় থাকবে, একই সরলরেখায় থাকবে। তাহলে এপি আর বিপি কি থাকবে না, একই সরলরেখায় থাকবে। আর এপি আর বিপি যদি একই সরলরেখায় থাকে তাহলে এ আমাদের যেটা ধরা ছিল এ পি বি কি হবে, সমরেখা। সুতরাং এ পি বি কি হয়ে যাবে, সমরেখা। তো এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল। তো আমরা এটা প্রমাণ করে ফেললাম। এটা হচ্ছে তোমাদের বইয়ের 42 নম্বর উপপাদ্য। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু প্রমাণটা করবে। তাহলে আশা করি যে এইভাবে করলে তোমরা কিন্তু খুব সহজেই প্রমাণটা বুঝতে পারবে। নেক্সট আমি এখানে পরবর্তী কিছু এক্সট্রা জ্যামিতি তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি তোমাদের বইয়ের 216 পাতায় একটি প্রয়োগ। এটা 14 নম্বর প্রয়োগ আছে, মার্কস 3 এর। ঠিক আছে, অকেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ হচ্ছে এবিসিডি হলে প্রমাণ করো যে এবি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস ডি। এই প্রমাণটা আমরা কিভাবে করবো দেখো। তো আমরা ফার্স্ট একটা বৃত্ত এঁকে, পরিলিখিত চতুর্ভুজ মানে বৃত্তের বাইরে দিয়ে কিন্তু চতুর্ভুজ থাকবে, আর অন্তর্লিখিত মানে বৃত্তের মধ্য দিয়ে থাকবে। তাহলে বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ মানে বৃত্তের বাইরে দিয়ে থাকবে। তাহলে ফার্স্ট আমরা একটা বৃত্ত এখানে এঁকে নেবো। তো আমরা এখানে একটা বৃত্ত এঁকে নিলাম। তো এই বৃত্তের বাইরে দিয়ে আমরা চতুর্ভুজটা আঁকবো। তো আমরা এখানে 4টে বাহু আমরা এঁকে নিচ্ছি, স্পর্শ করে, জাস্ট স্পর্শ করে থাকবে। এইভাবে আমরা এখানে চতুর্ভুজটা এঁকে নেবো। তো এইভাবে আমি এঁকে নিচ্ছি, দেখো এখানে। এবার আমরা এটা এখানে দিয়ে এঁকে এই তুলে দিলাম। তাহলে আমাদের এই অকেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজটা হয়ে গেল। তো এই পরিলিখিত চতুর্ভুজের নাম দেওয়া আছে হচ্ছে এ বি, এখানে দেওয়া আছে সি ডি। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। তাহলে অকেন্দ্রীয় বৃত্তে আমরা পরিলিখিত চতুর্ভুজ পেয়ে গেলাম হচ্ছে এ বি সি। ঠিক আছে, আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4টে বিন্দুতে এগুলো স্পর্শ করছে। তো আমি স্পর্শ বিন্দুটা, এটা পি, এটা আমরা কিউ ধরে নিলাম, এটা ধরে নিলাম পি কিউ, এটা আর এটা ধরে নিলাম এস। ঠিক আছে, তো আমরা এইভাবে ধরে নিলাম। তো এবার আমরা প্রদত্ত অংশটা লিখে নিই। প্রদত্ত কি আমরা দেখে নিচ্ছি যে ধরি অকেন্দ্রীয় বৃত্তে, আচ্ছা এটা আমরা লিখছি, ধরি অকেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ। তাহলে অকেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ, অকেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ আমাদের কোনটা দাঁড়াচ্ছে, এ বি সি ডি। এটাই হচ্ছে আমাদের অকেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর এ বি, তাহলে লিখছি যে এর এ বি, তারপরে কমা দিয়ে হচ্ছে বিসি, কমা দিয়ে সিডি ও ডিএ, বা যাই হোক কেন এডি, যাই বলি না কেন, ডিএ বাহু বৃত্তকে যথাক্রমে আমরা কি কি বিন্দুতে ধরে নিচ্ছি, পি কিউ আর এস বিন্দুতে স্পর্শ করছে। তাহলে পি কমা কিউ কমা আর ও এস বিন্দুতে স্পর্শ করছে। তাহলে আমরা এগুলো ধরে নিলাম যে এগুলো এইভাবে স্পর্শ করেছে। ঠিক আছে, তা এটা আমরা এখানে ধরে নিলাম যে আমাদের এই যে এবি বাহুটা পি বিন্দুতে
হ্যাঁ, বিসি বাহুটা কিউ বিন্দুতে, আর এখানে সিডি বাহুটা আর বিন্দুতে, আর এডি বা ডিএ বাহুটা এস বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, আমরা এবারে প্রমাণে চলে যাচ্ছি। তাহলে প্রামাণ্য, যেটা প্রামাণ্য লিখছি, প্রামাণ্য কি, প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে তোমাদের এখানে দেয়াই আছে, তো সেটাই আমি লিখে দিচ্ছি। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। এখানে দেখো কি লেখা আছে, এবি প্লাস সিডি, মানে এবি প্লাস সিডি এই দুটো বাহুর যোগফল, এবি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস কি আছে ডিএ। এটাই হচ্ছে প্রমাণের বিষয়। দেখো এবি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস ডিএ। এরপরে এখানে কোনো অঙ্কন নেই, ডাইরেক্টলি আমরা প্রমাণে চলে যাব। আমরা প্রমাণ লিখছি। দেখো অকেন্দ্রীয় বৃত্তে আমরা দেখতে পাচ্ছি যে বহিষ্ঠ বিন্দু এ থেকে এপি এবং এসটা স্পর্শক আছে। এই বিন্দু থেকে তাহলে এই যে এপি আর এসটা কি আছে, স্পর্শক আছে। তাহলে আমরা সেটাই লিখছি। আমরা লিখছি যে অকেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু, বৃত্তের বহিষ্ঠ বিন্দু, অকেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু, এখানে বিন্দুটা হচ্ছে আমাদের এ। তাহলে বহিষ্ঠ বিন্দু এ থেকে কি কি স্পর্শক আছে, এপি এবং এস স্পর্শক আছে। তাহলে এপি ও এস, এস কি রয়েছে, স্পর্শক। তাহলে আমরা এই উপপাদ্য পড়ে এসেছি 41 নম্বর উপপাদ্যে, যে একটা বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে যে দুটো স্পর্শক আঁকা যায়, সেই স্পর্শকদের দৈর্ঘ্য সমান হয়, কেন্দ্রের সমান কোণ উৎপন্ন হয়। তো এখানে কেন্দ্রের সমান কোণ উৎপন্ন, এই প্রশ্নটা লাগবে না। আমরা এখান থেকে তাহলে বলতে পারি যে অকেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে বহিষ্ঠ বিন্দু এ থেকে যদি এপি এবং এস স্পর্শক হয়, তাহলে এপি আর এসটা কি হবে, সমান হবে। সুতরাং আমরা কি লিখব, সুতরাং এপি সমান কি লিখব, এস। এখন দেখো যে এরকম ঘটনা কিন্তু এখানে আরো 3 জায়গায় ঘটছে। দেখো বি বিন্দু থেকে কি স্পর্শক আছে, তাহলে বিপি আর বিকিউ স্পর্শক, তাহলে ওই নিয়ম অনুযায়ী তাহলে বিপি আর বিকিউ সমান হবে। একইভাবে সি বিন্দু থেকে আমাদের সিকিউ এবং সিআর স্পর্শক আছে, তাহলে সিকিউ এবং সিআরও সমান হবে। একইভাবে ডি বিন্দু থেকে ডিএস এবং ডিআর স্পর্শক আছে, তাহলে ডিএস এবং ডিআরও কিভাবে সমান হবে। তাহলে আমরা লিখে দিচ্ছি, অনুরূপে প্রমাণ করা যায়, অনুরূপে প্রমাণ করা যায়। কি কি প্রমাণ করা যায় অনুরূপে, যে এই যে বিপি সমান বিকিউ প্রমাণ করা যায়, বিপি সমান বিকিউ। তাহলে বিপি সমান বিকিউ। আচ্ছা, এখানে দেখো সিকিউ সমান সিআর, সিকিউ সমান সিআর, এবং আর এখান থেকে ডি বিন্দু থেকে প্রমাণ করা যায় যে ডিআর ইকুয়াল টু ডিএস। তাহলে ডিআর সমান হচ্ছে ডিএস। ঠিক আছে, এখন আমরা প্রমাণের একেবারে বাম দিকে যেটা আছে সেটাই চলে যাবো। বাম দিকে আমাদের কি আছে, এবি প্লাস সিডি। তাহলে এবি প্লাস সিডি। আচ্ছা, এই এবি ছবি থেকে দেখো তো যে এবিটা দুটো পার্টে বিভক্ত আছে, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে বিপি। তাহলে এবির জায়গায় আমি কি লিখছি, এপি প্লাস বিপি। ঠিক আছে, তো একইভাবে আমাদের সিডিটাও দুটো ভাগে ভাগ আছে। দেখো সিডি মানে হচ্ছে এইটা, সিডিটাকে আমরা সিআর প্লাস ডিআর লিখতে পারি। তাহলে এখানে লিখছি কি, সিআর প্লাস ডিআর। তো এটা ব্র্যাকেটে লিখবে যে চিত্র থেকে, আমরা চিত্র দেখলেই এটা বুঝতে পারছি যে এই যে আমাদের এখানে যেটা এবি সেটা এই দুটো অংশের যোগফল, আর যেটা সিডি সেটা এই দুটো অংশের যোগফল। এখন এপি এর মান আমরা প্রমাণ করে রেখেছি। এপি সমান আমরা কি লিখতে পারি, এপি সমান আমরা লিখতে পারি এস, প্রত্যেকটা বসিয়ে দেবো। আবার দেখো বিপি, বিপি সমান আমরা কি লিখতে পারি, বিকিউ। তাহলে এগুলো বসিয়ে দিলাম। আবার এখানে আমাদের যে সিআর আছে, তো সেই সিআরটা পরিবর্তে আমি কি বসাতে পারি, সিকিউ বসাতে পারি। আর এখানে যে আমাদের ডিআর আছে, সেই ডিআর এর পরিবর্তে আমরা কিন্তু ডিএস বসাতে পারি, ডিএস। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যে পূর্বে প্রমাণ করেছি, সেই পূর্বের প্রমাণ থেকে আমরা লিখে দিলাম পূর্বে প্রমাণিত। দেখো এই একটু আগে এটা প্রমাণ করা আছে যে এই যে অংশগুলো এগুলো কিন্তু পরস্পর সমান। তো সেই জন্য আমি বসে দিয়েছি এস এর জায়গায়, এপি এর জায়গায় এস লিখেছি, বিপি এর জায়গায় যেখানে সব প্রমাণ করা আছে যে এপি সমান কি প্রমাণ করা আছে, এস। ঠিক আছে, বা বাকিগুলো যে আমরা বসেছি বিপি সমান বিকিউ, এগুলো সব প্রমাণ করা আছে। সিআর সমান সিকিউ প্রমাণ করা আছে এখানে দেখো। আবার ডিআর সমান এখানে দেখো ডিএস প্রমাণ করা আছে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার এইগুলো যেহেতু যোগফল, তো এই ক্ষেত্রে আমরা বিনিময় নিয়ম করে সাজিয়ে লিখতে পারি। তো আমি এই যে এস আর ডিএস আছে এগুলোকে সাজিয়ে নিতে পারি। আমরা এই জায়গায় এস আর এর পাশে লিখছি ডিএস। ঠিক আছে, আবার এখানে দেখো এই যে বিকিউ আর সিকিউ এগুলোকে আমরা পাশাপাশি লিখছি। যোগের ক্ষেত্রে এরকম বিনিময় করাই যায়, বিকিউ আর এখানে কি লিখবো, সিকিউ। আচ্ছা, এবার চিত্রতে চলে যাবো। চিত্রতে দেখো এস আর ডিএস যদি যোগ করি, তাহলে এস আর ডিএস যোগ করলে কি হয়, এডি হয়। তাহলে এস ডিএস এর পরিবর্তে আমরা কি লিখবো, এডি। আর এখানে দেখো বিকিউ আর সিকিউ, বিকিউ আর সিকিউ যদি যোগ করি তার জায়গায় আমরা কি লিখে দেবো, বিসি লিখে দেবো। এটা আমরা কোথা থেকে পেলাম, এটা আমরা চিত্র থেকে পেলাম। তাহলে এটা লিখে দেবো চিত্র থেকে। তাহলে এই অংশটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। দেখো এবি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস ডিএ।
তো এইটাই আমরা লিখে দেবো ঘুরিয়ে যে বিসি প্লাস কি লিখে দেবো ডিএ। এটাই আমরা প্রমাণ করে ফেললাম, অর্থাৎ প্রমাণিত। অর্থাৎ এইভাবে আমরা কিন্তু প্রমাণটা করতে পারি। আশা করি তোমরা এই যে এক্সপেরিমেন্ট ছিল এটা বুঝতে পারলে। আমি নেক্সট পরবর্তী আরেকটি প্রয়োগ বা এক্সপেরিমেন্ট সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করছি। আচ্ছা, নেক্সট আমরা তোমাদের বইয়ে 217 পাতায় যে প্রয়োগ রয়েছে 15, এটা তোমাদের নিজের কোডি হিসেবে দেওয়া আছে, তো আমি এটা সমাধান করে দিচ্ছি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মার্কস 3 এর কোশ্চেন। 217 পাতায় রয়েছে, পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত এবি বিসি ও সি এ বাহুকে যথাক্রমে ডিই এফ বিন্দুতে স্পর্শ করেছে, ডিই এফ বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করো যে এডি এডি প্লাস বিই প্লাস সি এফ সমান হচ্ছে এএফ, এএফ মানে হচ্ছে এটা প্লাস হচ্ছে তোমার সিই প্লাস বিডি। এইটা প্রমাণ করে দেখা যাবে। তো আমরা এখানে সমস্ত কিছুই দেয়া আছে, তো সুতরাং আমাদের বলার কিছু নেই, ডাইরেক্টলি আমরা একেবারে প্রমাণ থেকে চলে যাবো। পদার্থগুলো তোমরা লিখে দিতে পারবে, তো আমি প্রমাণ থেকেই করছি। দেখো প্রমাণটা কিভাবে করবো। তো আমরা এই অকেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে দেখছি বহিষ্ঠ বিন্দু এ থেকে এডি এবং এফ এর স্পর্শক। তাহলে আমরা লিখছি অকেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু অকেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু এ থেকে দুটো স্পর্শক আছে, থেকে এডি ও এফ স্পর্শক, এর কি আছে স্পর্শক আছে। তাই যদি হয় তাহলে আমাদের কি লিখবো, সুতরাং এই দুটো অংশ অর্থাৎ আমরা পড়েছি বহিষ্ঠ বিন্দু থেকে স্পর্শক আনলে সেগুলো সমান দৈর্ঘ্যের হয়, তাহলে এডি আর এফ কি হবে সমান হবে, তাহলে এডি সমান কি লিখে দেবো এফ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। নেক্সট একইভাবে দেখো এই অকেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে বহিষ্ঠ বিন্দু বি থেকে তাহলে বিডি আর বি স্পর্শক আছে, তাহলে বিডি সমান কি লিখবো বি। তো আমরা লিখবো অনুরূপে প্রমাণ করা যায়, অনুরূপে প্রমাণ করা যায় সেটা কি না, আমরা লিখবো যে বিডি সমান বি। তাহলে অনুরূপে প্রমাণ করা যায় বিডি সমান হচ্ছে বি। আশা করি তোমরা বুঝতে পারলে। এবং একইভাবে আমরা আরেকটা অংশ প্রমাণ করতে পারি সি বিন্দুর ক্ষেত্রে, যে সি সমান হচ্ছে সি। তাহলে আমরা কি লিখবো সিই সমান সি এফ। ঠিক আছে, তো এইগুলো আমরা প্রমাণ করতে পারি। এখন দেখো এই প্রমাণের এই দুটো অংশে আমরা যদি চলে যাই, তাহলে এখন আমাদের যে প্রমাণটা রয়েছে এডি প্লাস বি প্লাস সি এফ। ঠিক আছে, তো এই এডি বি সি এফ এর জায়গায় আমি কি লিখতে পারি, দেখো এডির জায়গায় আমি কি লিখতে পারি, এডি সমান আমরা কি লিখে রেখেছি এডি সমান এ, তাহলে আমরা লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা বিডির জায়গায় আমরা কি লিখতে পারি, বিডির জায়গায় দেখো আমরা লিখতে পারি বিই, তাহলে বি লিখে দিলাম। আচ্ছা আর বিডি মানে আমরা বিডির জায়গায় বি লিখে দিলাম। আর আমাদের সিএফ আছে, তো এই সিএফ এর জায়গায় এখানে বিডি এডি প্লাস বি ছিল, বির জায়গায় আমরা বি লিখবো না, বির জায়গায় কি লিখবো বিডি লিখবো, কারণ বি সমান আমাদের কি প্রমাণ করা ছিল বিডি, তারপর বিডি লিখে দিলাম। আর দেখো এখানে আমাদের সিএফ আছে, তো সিএফ সমান আমরা কি প্রমাণ করেছি সি, তাহলে আমরা সি লিখে দিলাম। ঠিক আছে, তো এটা আমাদের একটা পার্ট প্রমাণে চলে এলো, কারণ আমরা জানি যে এই এডি সমান কি বসিয়েছি, দেখো এডির জায়গায় কি বসিয়েছি, এডির জায়গায় আমরা বসিয়েছি এফ, এটা আমরা প্রমাণ করে রেখেছি। বিইর জায়গায় কি বসিয়েছি, বিইর জায়গায় আমরা বসিয়েছি বিডি, এটাও আমরা প্রমাণ করে রেখেছি। আর আমাদের যে সিএফ ছিল তার জায়গায় আমরা কি লিখেছি, সিএফ এর জায়গায় আমরা লিখেছি সিএফ এর জায়গায় আমরা লিখেছি সিই লিখতে হবে, সিএফ সমান সিই লিখবো, তাহলে সিএফ ইকুয়াল টু আমরা কি লিখবো সি। তো এইগুলো আমরা বসিয়েছি, দেখো এডি এর জায়গায় আমরা এ বসিয়েছি, বি এর জায়গায় কি বসিয়েছি বিডি বসিয়েছি, আর সিএফ এর জায়গায় সি বসছি, এগুলো সব এখানে আমাদের প্রমাণ করা ছিল। তাহলে এটা আমাদের একটা পার্ট হয়ে গেল। এখানে আমরা এটা লিখে দেবো, এটা হচ্ছে আমরা 1 নাম্বার দিয়ে রাখবো, এটা আমরা 1 নাম্বার দিয়ে রাখবো। এখন এই ত্রিভুজ এবিসি আছে, তাই এই এবিসি এর পরিসীমা আমরা বার করবো। তার পরিসীমা মানে কি, সবসময় 3টে বাহুর যোগফল, তাহলে আমরা লিখছি ত্রিভুজ এবিসি এর পরিসীমা, এর পরিসীমা বার করছি। এর পরিসীমা মানে হচ্ছে এর 3টে বাহুর যোগফল। তো 3টে বাহু কি কি আছে, একটা হচ্ছে এবি, ঠিক আছে, আর একটা বাহু আছে আমাদের হচ্ছে এখানে দেখো এবি, আর একটা কি আছে বিসি, তাহলে আমরা বিসি লিখে দিলাম। আর আরেকটা আমাদের আছে কত, আরেকটা বিসি, আর একটা আছে এসি, তাহলে এই 3টে বাহু আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এবার এই বাহুগুলোকে আমরা স্প্লিট করবো চিত্র থেকে, দেখো ভাঙবো, তার মানে এবি মানে কি লিখবো এডি, আর লিখবো হচ্ছে বিডি। ঠিক আছে, তাহলে এবি এর জায়গায় লিখছি আমরা এডি প্লাস আমরা কি লিখলাম বিডি। ঠিক আছে, তো এটা আমরা এবি এর জায়গায় লিখলাম। একইভাবে আমরা বিসিটাকে আমরা লিখবো বি প্লাস সি, তাহলে এখানে লিখবো কি বি প্লাস
সি, তাহলে এই দুটো অংশে ফিট করলাম। আর যে এসি আছে, এসি কে আমরা লিখবো এফ প্লাস সি এফ, ঠিক আছে? তাহলে লিখবো এফ প্লাস কি লিখবো সি এফ, ঠিক আছে? তো এইভাবে আমরা স্প্লিট করে দেবো, ঠিক আছে? এখন আমাদের দেখো এইটাকে ধরে যদি আমরা প্রমাণ করি, তাহলে আমাদের এখানে এডি আছে, বি আছে, সিএফ আছে। তাহলে আমরা এডি, বি এবং সিএফ কে রেখে দেবো, বাকিগুলোকে চেঞ্জ করে দেবো। তাহলে এডি কে আমরা কাকে চেঞ্জ করবো? তাহলে রেখে দেবো কোনগুলোকে? এডি কে রাখবো, বি কে রাখবো, আর রাখবো হচ্ছে আমরা এই এডি, বি এবং সিএফ, এইগুলোকে আমরা রেখে দেবো, বাকিগুলোকে আমরা কিন্তু চেঞ্জ করে দেবো। দেখো তাহলে আমাদের এডিটা এডি রেখে দিলাম। এই যে বিডি আছে, তা বিডি সমান আমরা কি লিখতে পারি? বিডির জায়গায় লিখতে পারি বি, তাহলে আমরা এখানে একটা বি লিখে দিলাম। আচ্ছা, প্লাস বি কে আমরা রেখে দেবো। আচ্ছা, এই যে সি আছে, এই সি সমান আমরা কি প্রমাণ করেছি? সি সমান দেখো আমাদের প্রমাণ করা আছে সিএফ, তাহলে এখানে আমরা একটা সিএফ বসিয়ে দেবো। আচ্ছা, প্লাস এখানে এফ আছে, তো এফটা আমি চেঞ্জ করবো, হ্যাঁ, তো সিএফটাকে রেখে দেবো। তো এফ এর পরিবর্তে আমি কি বসিয়ে দেবো? এফ সমান এডি লেখা আছে, দেখো আমি এডি বসিয়ে দিলাম, আর আমাদের সিএফটা রেখে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা এডি কে রেখে দিয়েছিলাম, তারপরে আমরা রেখে দিয়েছিলাম হচ্ছে এখানে দেখো বি কে রেখে দিয়েছিলাম, তারপরে আমরা এখানে সিএফ কে রেখে দিয়েছিলাম, বাকিগুলো চেঞ্জ করে দিয়েছি। যেগুলো চেঞ্জ করেছি আমি পাশে লিখে দিচ্ছি। বিডি এর জায়গায় আমি কি বসিয়েছি? বিডি সমান সমান বসিয়েছি আমরা বি, তাহলে এটা আমরা লিখে দেবো, কারণ দেখো বিডি সমান আমাদের এখানে প্রমাণ করা আছে বি। তারপরে আমরা সি এর জায়গায় সি এফ বসিয়েছি, তাহলে সি সমান কি বসিয়েছি? সি এফ। আর আমরা এখানে এফ এর পরিবর্তে এডি বসিয়েছি, তাহলে আমরা লিখে দেবো এফ সমান হচ্ছে এডি। এগুলো বসিয়েছি বলে আমরা এখানে লিখে দিলাম, এগুলো আমাদের আগেই প্রমাণ করা ছিল। তাহলে এখানে দেখো দুটো এডি এসে গেল, তাহলে টু আমরা লিখবো এডি, প্লাস টু আমরা দেখো এখানে লিখবো বি, তারপরে আমরা লিখবো টু সি এফ, টু আমরা কি লিখবো? সি এফ, টু সি এফ লিখে দিলাম, ঠিক আছে? তো টু সি এফ যখন আমরা লিখে দিলাম, তাহলে এগুলো সব দুই করে এসে গেছে, তাহলে আমরা কমন নিলে এডি প্লাস বি প্লাস কি লিখে দেবো? সি এফ আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে আমাদের বাঁদিকে কি ছিল? ত্রিভুজ এ বি সি এর কি ছিল? পরিসীমা ছিল। ত্রিভুজ এ বি সি এর পরিসীমা মানে আমরা দেখলাম যে এইগুলো দ্বিগুণ, তাহলে দুইটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে বাদিয়ে লিখবো ত্রিভুজ এ বি সি এর পরিসীমা, পরিসীমা এটা বাই কি হয়ে যাবে? 2 হয়ে যাবে, সমান কি পড়ে থাকবে? এদিকে এদিকে আমাদের পড়ে থাকবে হচ্ছে ওই যে রাশিমালাটা ছিল এডি প্লাস বি প্লাস কি পড়ে থাকবে? সি এফ, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। দেখো 1 আর 2 কে আমরা যদি জয়েন করি, তাহলে আমরা পাচ্ছি দেখো এটা আর এটা এখানে দু জায়গাতেই আছে, তাহলে এইটার সঙ্গে এটাও সমান হয়ে যাবে। তাহলে 1 আর 2 থেকে আমরা কি সিদ্ধান্ত করতে পারি? 1 ও 2 থেকে পাই, যে প্রমাণটা আমাদের চেয়েছিল সেটাই আমরা পেয়ে যাই। লিখবো যে কি? এডি প্লাস বিই প্লাস সিএফ সমান, এদিকে ছিল কি? ডান দিকে এ প্লাস বিডি প্লাস এফ প্লাস বিডি প্লাস আমাদের ছিল কি? সিই, এ প্লাস বিডি প্লাস সিই, ঠিক আছে? আর এটা বেরিয়েছিল ত্রিভুজ এ বি সি এর পরিসীমা, পরিসীমা বাই কি লিখবো? পরিসীমা বাই 2, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তো আমরা এটা প্রমাণ লিখে দেবো। আশা করি তোমরা এই পয়েন্টটা বুঝতে পারলে। এটা তোমাদের জন্য 3 নম্বরের পয়েন্ট রয়েছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমরা একটু ভালো করে দেখবে। নেক্সট আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এখানে যে অধ্যায়টি রয়েছে, অর্থাৎ তোমাদের বইয়ে এটা অনুষ্ঠান হচ্ছে 15.2 এর কোশ্চেনগুলো প্রয়োগ এবং এক্সট্রা জ্যামিতি বা 1-2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো।